বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত খামারি ভাইরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে, মনি এগ্রোর পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যারা আসলে এই ভিডিওটা প্লে করেছেন, তারা আসলে কিছু না কিছু জানার জন্য প্লে করেছেন। তো আমি এই বিষয়ে অল্প কিছু বলার চেষ্টা করব। তার আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আমি একজন গবাদি পশুর প্রাথমিক চিকিৎসক। আমি একজন এআই টেকনিশিয়ান, এসিআই জেনেটিক্সের পরিবারের একজন সদস্য। তো আমি গাজীপুর মেডিকেল ইনস্টিটিউটের আওতায় ট্রেনিং নিয়েছি। আমি হচ্ছে এসিআই জেনেটিক্সের পক্ষ থেকে মানিকগঞ্জ যুব উন্নয়ন থেকে ট্রেনিং নিয়েছি। তো এই সমস্ত কিছু, এবং হচ্ছে আমি নিজে একজন খামারি, এবং বেশ কয়েক বছর আমি খামারে চাকরি করেছি। আমার ফেসবুকে সার্চ দিয়ে দেখতে পারেন। আমি যেখানে ছিলাম সেখানে, সেই খামারের নাম বর্ণিল এগ্রো। আমি যেখানে ছিলাম সেখানে হচ্ছে কে এগ্রো, এটা হচ্ছে কাশিমপুর কোনাবাড়িতে, আর বর্ণিল এগ্রো হচ্ছে নারায়ণগঞ্জে। তো যাই হোক, আমি যখন চাকরি করি তখন আসলে আমার খামারে বেশ কয়েকটা গাভী ছিল। ওই গাভীগুলোকে আসলে প্রেগনেন্ট করাইতে অনেক সমস্যা হচ্ছিল আর কি। তো এই গাভীগুলো আসলে সলিউশনে আনার জন্য বা সলিউশন পাওয়ার জন্য আমি অনেক পড়াশোনা শুরু করি এবং বিভিন্নভাবে রিসার্চ করতে শুরু করি। আসলে ওখানকার যে এআই কর্মী ছিল, উনি আসলে সিমেন্ট দিতে পারে, খুব ভালো টেকনিশিয়ান, এআই টেকনিশিয়ান। উনি খুব ভালো অভিজ্ঞ। উনি খুব শর্ট টাইমে ওনার ক্যাপাসিটিতে উনি সিমেন্ট দিতে পারে। তো এটা আসলে ওনার জন্য খুব ভালো একটা পাওয়া। কিন্তু এই যে গবাদি পশুর যে জরায়ুটা, এই জরায়ুর ভিতরে কিছু ফাংশনাল কিছু সমস্যা থাকতে পারে। এগুলো আসলে ধরার মতো, বা এগুলোর যে সিনড্রোমস, যে যেগুলো দেখে আসলে বুঝবে যে এই সমস্যাটা দেখে বুঝবে যে এই সমস্যা হয়েছে, বা ওই সমস্যাটা দেখে বুঝবে যে ওই সমস্যাটা হয়েছে, আলামত দেখে আর কি। তো ওই আলামতগুলো আসলে উনি ওইরকমভাবে জানে না। বিদায় একটা গাভীকে আমি 3বার 4বার 5বার এমনকি 7বার পর্যন্ত সিমেন্ট দেওয়া হয়েছে। এই যে আমার হাতে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওভারি। হ্যাঁ, এটার যে উপরের যে অংশটা, যে এটা ছোট ছোট যে অংশগুলো ফলিকুলার। হ্যাঁ, ফলিকুলার যে বড় অংশটা, বড় যে দানার মতো, এটা হচ্ছে ফলিকুলার সিস্ট। হ্যাঁ, এটা বাচ্চা দিয়েছে হচ্ছে বেশ কিছুদিন হয়। তো এই যে ফলিকুলার যে সিস্টটা হয়েছে, এখানে আমি যতটুকু শিখেছি আর কি। তো আমি আসলে নেটে রিসার্চ করে, এবং হচ্ছে আমি যেখান থেকে ট্রেনিং নিয়েছি ওনাদের কাছ থেকে আসলে ওরকমভাবে প্র্যাকটিক্যালি নেটে অনেকবার আমি সার্চ করেছি, কিন্তু প্র্যাকটিক্যালি ওনারা বলেছে হচ্ছে এটা হচ্ছে সিএল, কর্পাস লুটিয়াম। তো এটা থাকলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে গাভী যখন বাচ্চা দেয়, তার কিছুদিন পর পর্যন্ত এটা থাকে। আবার যখন ওভুলেশন হয়ে যায়, ওভুলেশন আবার যখন হয়, গাভী যখন হিটে আসে, তখন এটা হচ্ছে আস্তে আস্তে মিলিয়ে পড়ে। তো যাই হোক, আপনারা যে অংশটা দেখতে পাচ্ছেন এখন, সম্পূর্ণ অংশটা, এটা হচ্ছে বাংলায় বলা হচ্ছে জরায়ু, উর্দুতে বলা হচ্ছে বাচ্চাদানি, আর হচ্ছে ইংরেজিতে বলা হয় হচ্ছে ইউটারাস। হ্যাঁ, সম্পূর্ণটাকে বলা হচ্ছে ইউটারাস। ইউটারাসের বিভিন্ন অংশ থাকে, তার ভিতরে হচ্ছে ইউটারাইন হর্ন থাকে, ওভারি থাকে, সার্ভিক্স থাকে। তো সার্ভিস, আমি এখন যেখানে হাতাইতেছি, এটা হচ্ছে সার্ভিক্সের একটা অংশ। তো আসলে আমি এটা শেখার জন্য মূলত এটা আমি বাজার থেকে আসলে কিনে আনি। আমি হচ্ছে এই সম্পূর্ণ 2টা জরায়ু, এটা আমি প্রায় 2000 টাকা খরচ করে কিনে আনি, শুধুমাত্র আমি দেখার জন্য। আমি বাজার থেকেও দেখতে পারতাম, কিন্তু আসলে শুধুমাত্র আমি বাসায় এনে এটাকে সম্পূর্ণরূপে নাড়াচড়া করে, যাতে আমি বুঝতে পারি এবং দেখতে পারি, এবং এইটার বিষয়ে আরও ভালো অভিজ্ঞ হইতে পারি, কিভাবে সিমেন্ট দেওয়া হয়, কিভাবে কি করা হয়, যে এআই যে গানটা পাস করা হয়, সেই গানটা কিভাবে পাস করা হয়, আমি চোখ বন্ধ করে কিভাবে পাস করা হয়, বা না কেটে, এটা আমি শেখার চেষ্টা করি আর কি। তো যাই হোক, এটার কয়েকটা অংশ থেকে, অংশগুলো আসলে পিছনে পড়ে গেছে।
তো কয়েকটা হর্ন থাকে, দুইটা হর্ন থাকে। এই যে আমি যেটা হাতাইতেছি সেটা দুইটা হর্ন। প্রথমে থাকে হচ্ছে বালবা। তো বালবা পার হয়ে হচ্ছে তারপর হচ্ছে ভ্যাজাইনা। আমি একটা স্ক্রিনশট দিয়ে আমি বিষয়টা আসলে একটু শর্টকাট করে বলার চেষ্টা করি, আর না হলে আমি যে হাতাইতেছি এগুলো আসলে বোঝার কোনো উপায় নেই। তো ভালবার পরে থাকে হচ্ছে ভ্যাজাইনা, লেখা আছে। এরপরে ভ্যাজাইনার থেকে যে লম্বা একটা 6 থেকে 8 ইঞ্চি একটা যে আছে, এটার নাম হচ্ছে সার্ভিক্স। সার্ভিক্সের পরে হচ্ছে ইউটেরাইন বডি, যেখানে হচ্ছে আমরা ইআই করে থাকি বা সিমেন্ট দিয়ে থাকি ওই জায়গাটাতে। এখানে সিমেন্ট দিলে হয় কি, দুই পাশে হচ্ছে যে শুক্রাণুগুলো থাকে ওই দুই পাশে শুক্রাণুগুলো যায়। তারপর হচ্ছে দুইটা হর্ন, এরপরে হচ্ছে ওভারি। এখানে ওভারির জায়গায় দেখেন একটা ওভারি ছোট বড় আছে, হ্যাঁ। তো এরকম যদি ছোট বড় থাকে তাহলে কিন্তু আসলে এই ওভুলেশন হইতে সমস্যা হয়। বাচ্চা কনসেপ্ট করাইতে সমস্যা হয়। তো আমি আরেকটা ইউটেরাইন আরেকটা হচ্ছে ইউটেরাস আমি স্ক্রিনশট দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এটাও সেম, এটা আসলে অনলাইন থেকে সংগ্রহ করা। তো আসলে কথা বললে অনেক কথা বলা যায়, অনেক লম্বা হয়ে যেতেছে ভিডিওটা। তো আমি যদি শর্টকাট করি, এটা ট্রিটমেন্ট সম্পর্কে, এটার চিকিৎসা সম্পর্কে। তা আমি যেটা বললাম প্রথমেই, আমি বেশ কয়েক বছর খামারে থাকার কারণে আমি আমার গাভীগুলোকে কনসেপ্ট করাতে বেশ সমস্যা হচ্ছিল। পরবর্তীতে আসলে অনেক টাকা ভিজিট দিয়ে, অনেক টাকা, এটা আসলে কল্পনা করা যায় না যে কত টাকা ভিজিট। তো এত টাকা ভিজিট দিয়ে আসলে ট্রিটমেন্ট ডাক্তার বাসায় বা খামারে আনি, তারপরে হাত দিয়ে ট্রিটমেন্ট করা, এগুলো আসলে অনেক ব্যয়বহুল এবং সময়ের ব্যাপার। তো বিষয়গুলো আসলে আমার অনেক কষ্টদায়ক এবং আমাকে নিজেও কষ্ট দিচ্ছে। পরে এই বিষয়গুলো শেখার জন্য আসলে আমি অনেক ডাক্তার এবং বেশ কয়েকজন ডাক্তারকে আসলে অনুরোধ, আকুতি মিনতি যেটাকে অনুরোধ করা বলে, আমি যদি একটা স্ক্রিনশট শেয়ার করি, পরবর্তীতে লাস্টে শেয়ার করব। আসলে ওনাকে আমি এতভাবে অনুরোধ করলাম যে স্যার আপনি একটু আমাকে সময় দিবেন, আপনার সময়ের যথাযথ মূল্য আমি যত টাকা লাগে আমি দিব, কিন্তু আপনি আমাকে একদিন আইসা, আমার গাবি আছে, আপনি শুধু আমাকে একটু প্র্যাকটিক্যালি একটু, আমি কটা প্রশ্ন করব, জাস্ট কটা প্রশ্নের উত্তর দিবেন। সেম যেমন আমার প্রশ্নটা হচ্ছিল এরকম যে আসলে এই ইউটেরাইন যে বডিটা, এই বডিটার কাট থাকে এবং এগুলার যে যদি ছোট বড় থাকে এবং সিস্ট থাকে, অনেকে বলে যে সিস্ট টিউমার থাকে, এই টিউমারগুলো আসলে কি জন্য হয় এবং কেন হয়, তার সলিউশন কি। তো আমি দেখেছি যে আসলে অনেক বড় বড় ডাক্তার ওনারা আসে এবং একটা প্রেসক্রিপশন লেখায় দেয়, যে প্রেসক্রিপশনের আসলে ওষুধ আনতে গেলে একটা গরুর জন্য প্রায় 10,000 টাকা চলে যায়। কিন্তু আসলে আমি পাকিস্তান থেকে এবং ইন্ডিয়া থেকে, পাকিস্তানে আমি যে স্যারকে ফলো করি উনি হচ্ছে ডক্টর মুজাম্মেল, এবং ইন্ডিয়ার থেকে যে স্যারকে আমি ফলো করি উনি হচ্ছে ডক্টর ওমর খান। উনি হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে উনি হচ্ছে শিক্ষার দিক দিয়ে হচ্ছে নবম স্থান অধিকার করেছেন। উনি এত বড় মাপের একজন ডাক্তার। ওনাদের আসলে মনে কোনো হিংসা নাই, অহংকার নাই। আমাদের বাঙালি যে ডাক্তার যারা আছে ওনাদের মতো এত অহংকার হিংসা নাই। আমাদের বাঙালিরা খুব হিংসুটে মানুষ, ওনারা কোনো কিছু শেয়ার করতে চান না। কোনো খামারের কাছে যদি গিয়ে বলেন যে ভাই আপনার খামারের যে শিডিউলটা আছে, আপনার যে খাদ্য মেনুটা আমাকে একটু দিবেন, দিবে না, কখনোই দিবে না। এবং আপনারা দেখে থাকবেন যে আমাদের দেশের যে খামারিরা আছে ওনাদের কোনো ফেসবুক পেজ নাই, কোনো ইউটিউব নাই, ওনারা কোনো কিছু শেয়ার করে না। ওনাদের ব্যক্তিগত এবং ঘরোয়া ব্যাপার শেয়ার করতে নাই পারে, কিন্তু আসলে ওদের দেশে, অন্যান্য দেশে ওনারা ডাক্তাররা, বড় বড় ডাক্তাররা শেয়ার করেন। যদি কেউ হিন্দি বুঝে থাকেন বা উর্দু বুঝে থাকেন, ডক্টর মুজাম্মেল হোসেন লিখে সার্চ করবেন, ওনার কথাগুলো শুনবেন, সকলেই অনেক কিছু শিখতে পারবেন। তো যাক, এরপরেও অনেক লম্বা হয়ে যেতেছে, প্রায় 9 মিনিট হয়ে গেছে। কথা বললে কথা শেষ হয় না। তো আমি শর্টকাট বলবো যে আসলে এটার চিকিৎসা কি। আমি যদি বলি যে একটা গাভী বারবার হিটে আসতেছে, সিমেন্ট দেওয়া হচ্ছে কিন্তু আসলে কনসেপ্ট করতেছে না, এর কারণটা কি? আসলে আমাদের দেশে যে গাভীগুলো আছে এগুলো হচ্ছে ফ্রিজিয়ান জাতের গাভী। এই গাভীগুলো আসলে হচ্ছে ওদের যে ব্লাড, ওদের যে রক্ত, ওদের যে জন্মস্থান, ওদের হচ্ছে ঠান্ডা প্রকৃতির, ঠান্ডা এলাকার হচ্ছে ওরা হচ্ছে ওই জাতের গরু। তো হল্যান্ড, আমেরিকা এবং নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া,
ওইসব দেশের প্রাণী। তো যেহেতু ওরা ঠান্ডা আবহাওয়ার প্রাণী, ওরা আসলে আমাদের দেশে আমাদের যে তাপমাত্রা ওদের সাথে গরমের সময় অতিরিক্ত মাত্রায় তাপ হওয়ার কারণে আমাদের গাভীগুলো কনসেপ্ট হয়তো সমস্যা হয়। এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক ব্যাপার একটা। যেমন যখন আমরা সিমেন্ট দিই বা গরম খাল থাকে তখন, এখন আজকে আবহাওয়ার তাপমাত্রা হচ্ছে প্রায় 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। তো এই তাপমাত্রায় একটা ফ্রিজিয়ান গাভীকে যখন ইনসিমিনেশন করা হবে তখন এটা কখনোই হিটে আসবে না, কারণ ওর তাপে ওর শরীরে হিটে আসবে কখন, যখন একটা খামারে তার পর্যাপ্ত পরিবেশ থাকবে, ঝর্ণা থাকবে, স্প্রিংলার থাকবে, যেখানে পানি পড়তেছে, যেখানে শাওয়ার পড়তেছে, বাতাস ঠান্ডা আছে, এই শেডের ভিতরে 18 থেকে 22 বা 25 ডিগ্রি তাপমাত্রার ভিতরে থাকে, ওই সব জায়গায় কনসেপ্ট হইতে সমস্যা। আমি যদি শর্টকাট বলি, শর্টকাট তো বলা যায় না, আসলে লম্বা হয়ে যায়। তো আসলে এই কারণেই আমাদের যে সিমেন্টটা থ্রোয়িং করা হয়, সিমেন্টটা যে গরম পানিতে আমরা করি, ওইটা আসলে 37 বা 97 বা 98 ফারেনহাইটে আপনার থ্রোয়িং করি গরম পানি দিয়ে। এটা যখন গরুর ভিতরে যায় তখন আসলে গরুর টেম্পারেচার স্বাভাবিক থাকে 100, 102 বা 2.5 বা 3, কিন্তু গরমকালে একটা ফ্রিজিয়ান গাভীর তাপমাত্রা থাকে 104, 5, 4.5 থেকে নর্মালি দেখাইতেছে, হাঁপাইতেছে, পেন্টিং করতেছে, ধুলাইতেছে। এই জন্য আসলে কনসেপ্ট করাতে গরমকালে 50% গাভী কনসেপ্ট করাতে সমস্যা হয়। এটা আসলে যদি কোনো ডাক্তার চ্যালেঞ্জ করে যে না গরমকালে আমি 70-80% কনসেপ্ট করাতে পারবে, উনি আমার সাথে চ্যালেঞ্জ করে পারবে না, উনি হয়তো জানে না, এই কারণে পারবে না। তো এটা বড় বড় খামারদের একটা শিডিউল ওনাদের। আমি ওখান থেকে তথ্যটা নিই এবং বাস্তবে প্রমাণ করি। আমার গাভীগুলা, আমার খামারের গাভীগুলাও যখন শীতকাল আসতো তখন কনসেপ্ট করাতে সহজ হয়ে যেত। তো আচ্ছা, ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যেতেছে। যারা আসলে শিকার, যারা বোঝার, তারা অবশ্যই দেখবেন, বোঝার বা অনুধাবন করার চেষ্টা করবেন। তো এখন ট্রিটমেন্ট সম্পর্কে আসি। যদি যেটা ফলিকুলার সিস্ট, সেটা জাস্ট একটা হরমোন। এই হরমোনটা যদি কেউ ইউজ করে ঘাড়ের মাংসে, এই হরমোনটা আজকে প্রথম দিন 5 মিলি, যেরকম গোনাড্রোল হরমোন, এটা আমাদের পাওয়া যাচ্ছে ফার্টিলন নামে। আমাদের টেকনো ড্রাগস আমাদের বাংলাদেশে ওনারা মার্কেট করে। এখন হচ্ছে এসিআই কোম্পানি আছে পুডুরিল। তো এই হরমোনটা যদি কেউ 5 মিলি মাংসে দেয় তাহলে এই যে ফলিকুলার সিস্ট যেটা আছে, যেটা হচ্ছে বারবার হিটে আসে, ওইটা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। এবং এরপরেও যদি কেউ হাত দিয়ে দেখায়, যদি কারো সামর্থ্য থাকে বা কেউ যদি বুঝতে পারে যে সিস্টটা আসলে ভাঙছে কিনা, যদি না ভাঙে তাহলে 10ম দিন বা 7ম দিন আবার যদি কেউ হরমোনটা ব্যবহার করে তাহলে ইনশাল্লাহ 99% এটা হচ্ছে চলে যায়, ফলিকুলার যে সিস্টটা আছে ওই সিস্টে চলে যায়। হ্যাঁ, যদি সিস্টে যদি ওভারিগুলো যদি হার্ড হয়ে যায়, যে হর্নগুলো আছে, হর্নের সাথে ওভারিগুলো যদি হার্ড হয়ে যায় অতিরিক্ত মাত্রায়, হর্ন হার্ড হয়ে গেছে, ওভারিও হার্ড হয়ে গেছে, পুরো হর্নই সিস্ট হয়ে গেছে, হ্যাঁ, তাহলে কিন্তু আসলে কাজ হবে না। এটা যদি ছোটোখাটো সিস্ট বা থাকে তাহলে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে যদি যেগুলো এরপরে বলি, যেটা হচ্ছে হিটে আসে না, ওইটারও যে হরমোনটা আছে, ওইটা যদি ওইটা যে বাংলাদেশে পাওয়া যায় হচ্ছে ক্যাম্প্রো, কেমিস্ট কোম্পানি মার্কেট করে। হ্যাঁ, আর এটা হচ্ছে এসের রিপ্রোলাইজ, এটা হচ্ছে রিপ্রোলাইজ এসে কোম্পানি মার্কেট করে। তো এইটা হচ্ছে 2 মিলি বা 5 মিলি বা 3 মিলি অবস্থা ভেদে। এটা যদি কেউ ইউজ করে তাহলে হচ্ছে 18 ঘন্টা বা 72 ঘন্টার ভিতরে হিটে চলে আসবে। তো সচরাচর আমরা হচ্ছে ইয়াটা ইউজ করি, ক্যাম্প্রোটা ইউজ করি। ক্যাম্প্রোটা আসলে অথবা ক্যাম্প্রোটা হচ্ছে এখন আছে, আর বাকিগুলো আসলে হয়ে গেছে, চলে না মার্কেটে, এখন ওইটাই আছে। তো এটা যদি কেউ ইউজ করে তাহলে 72 ঘন্টার ভিতরে গরু হিটে আসবে। এবং তারপরে যদি আসলে ইনসিমিনেশন বা বীজ দেওয়া যায় তাহলে হচ্ছে গরু ইনশাল্লাহ কনসেপ্ট করে। হ্যাঁ, তবে যদি ইউটেরাইন বা ওভারির ভিতরে বা জরায়ুর ভিতরে যদি কোনো পুষ থাকে, ময়লা থাকে, তাহলে কিন্তু এই ট্রিটমেন্ট দিয়েও কাজ হবে না। যদি ময়লা থাকে তাহলে অক্সিডেটাসাইক্লিন অথবা জেন্ডামাইসিন অথবা মেট্রোনিডাজল, হ্যাঁ, সাথে ডেক্সামিথাসোন একসাথে মিক্স করে, যেমন গরুর অবস্থা যে এটা হচ্ছে ক্যাম্প্রো। হ্যাঁ, আর এই যে আমি হচ্ছে এটা অনুরোধ করছিলাম স্যারকে, কিন্তু আসলে স্যার মেসেজ দেখে নেই। তারপর ফোন দিয়েছি অনেক দিন, কিন্তু ফোন আসলে ওনার সাথে আমার সাথে যোগাযোগ করেন নাই। আমি বলছিলাম ফোনে যে স্যার আপনি যত টাকা লাগে, যেভাবেই লাগে আমি আপনাকে দিব।
তো যাক, যেটা বলতেছিলাম, এই যেটা হচ্ছে গডুরিল। তো কথা শেষ করে দেই, যদি ভিতরে কোনো পুষ থাকে, ময়লা যদি কোনো খারাপ থাকে, ময়লা পরিষ্কার ময়লা যদি না আসে, তাহলে হচ্ছে আমি যেটা করি, আমি হচ্ছে 50 মিলি হচ্ছে, অথবা 50 বা 100 মিলি অবস্থা ভেদে 50 মিলি দিয়ে হচ্ছে আমি নর্মাল স্যালাইন, অক্সিডেটেড সাইক্লিন দিয়ে হচ্ছে 10 মিলি, সাথে যেই 10 মিলি হচ্ছে ডেক্সামিথোসন, এটা দিয়ে জ্বরের ভিতরে রেখে দিলে আশা করি ইনশাল্লাহ চলে যাবে। অথবা আরেকটা ট্রিটমেন্ট আছে, জেন্টামাইসিন 10 মিলি। তারপর হচ্ছে মেট্রোনিডাজল হচ্ছে 20 থেকে 30 মিলি, মেট্রোনিডাজল আইবি যেটা, ওটা হচ্ছে নর্মাল স্যালাইন না দিলেও চলে। সাথে হচ্ছে ডেক্সামিথোসন, এই ডেক্সামিথোসন 5 মিলি বা 10 মিলি, এটা দিয়ে একসাথে ডাইলুশন করে তারপর ওভারের ভিতরে বা জ্বরের ভিতরে যদি কেউ রেখে দেয়, আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এরপরেও যদি এই প্রোটোকলটা হিটে আনার পরে, যে প্রথম দিন এবং সপ্তম দিনে, প্রথম দিন গডুরিল বা ফার্টিলন দেওয়ার পরে সপ্তম দিনে কেউ যদি ক্যাম্পও দেয় বা প্রস্টেরল যদি হরমোনটা দেয়, তারপরে যদি আবার 72 ঘন্টা এটা দিলে 72 ঘন্টার ভিতরে হিটে আসবে। তারপরে হিটে আসার 14 থেকে 18 ঘন্টা পরে যদি কেউ জেন্টামাইসিন দিয়ে দেয়, জেন্টামাইসিন দিয়ে তারও আধা ঘন্টা পরে যদি সিমেন্ট দিয়ে দেয়, সিমেন্ট দেওয়ার পরে বা আধা ঘন্টা সিমেন্ট দেওয়ার পরে যদি কেউ আবার হচ্ছে ফার্টিলন হরমোনটা দিয়ে দেয়, 99% হচ্ছে কনসেপশন রেট পাওয়া যায়। তো এই হচ্ছে আমার কথা ছিল।